আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দাম গল্পের আলোচনা নিয়ে। দাম গল্পটি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাঁর সম্পর্কে একটু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি। রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্য মানে ছোট গল্প উপন্যাস যিনি লেখেন তাদেরকে আমরা কথা সাহিত্যিক বলে থাকি। যেমন শরৎচন্দ্রকে বলি, রবীন্দ্রনাথকে বলি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলি, ঠিক তেমনি নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন রবীন্দ্র পরবর্তী কথা সাহিত্যের অন্যতম একজন লেখক। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, কবিতা সর্বত্রই তিনি সাফল্যের সঙ্গে লিখে গেছেন। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে যেমন পড়ছে উপনিবেশ, সম্রাট ও শ্রেষ্ঠী, মন্দ্রমুখর, মহানন্দা, নিশি যাপন, লাল মাটি, ভাটিয়ালি, আর তার অন্যতম বিখ্যাত উপন্যাস পদসঞ্চার। তোমাদের যে পাঠ্যাংশ দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রকাশিত হয়। আমি আবারও বলছি, দাম ছোট গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রকাশিত হয়। দেখো, দাম গল্পের আলোচনায় আসছি, দেখো মন দিয়ে শোনো। স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক। স্কুলে কি বিভীষিকাই না ছিলেন ভদ্রলোক। ভদ্রলোক বলতে দেখো সামনে তোমরা ছবি দেখতে পাচ্ছ, মাস্টারমশাই এবং তার ছাত্র। এই অঙ্কের মাস্টারমশাই ছিলেন খুব রাশভারী। তিনি আমাদের অঙ্ক কষাতেন। তিনি মানে এই মাস্টারমশাইয়ের কথা বলা হচ্ছে। আর আশ্চর্য পরিষ্কার ছিল তার মাথা, অর্থাৎ একবার দেখেই তিনি সহজেই বুঝে নিতে পারতেন এবং সেই অঙ্ক ছাত্রদের করিয়ে দিতেন। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ড শ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, মানে অঙ্কটা শুধু একবার চোখে দেখতেন, চোখের পলক বোলাতেন, চোখ এক পলকেই তার অঙ্ক দেখা হয়ে যেত। আর তারপরেই তিনি এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, যেখানে তিনি অঙ্ক কষতেন। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরও একটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ মাস্টারমশাই অঙ্কে এতটাই দক্ষ, একবার মাত্র চোখ বুলিয়েই তিনি অঙ্কটা বোর্ডের একদম সাজিয়ে দিতেন। আমাদের মনে হতো যেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, ওই মাস্টারমশাইয়ের মুখস্থ। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আমরা দেখতে পাচ্ছি না, আমরা কষতে পারছি না। আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ক্লাসের মধ্যে এমন ছাত্রও থাকে, আবার 100-র মধ্যে 5ও পায় না তেমন ছাত্রও থাকে। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, ওর ভয়ে, অর্থাৎ ওই মাস্টারমশাইয়ের ভয়ে তাঁরাই তটস্থ হয়ে থাকতো। অর্থাৎ কখনো কোনো অজান্তে ভুল যদি হয়ে যায় তো মাস্টারমশাইয়ের শাস্তি তাকে হজম করতে হবে, সেই জন্য ভয়ে ভয়ে থাকতেন সমস্ত ছাত্রছাত্রী, যে অঙ্ক পারত বা অঙ্ক বিশারদ প্রত্যেককেই। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়েও উঠতে চাইতো না, তাদের অবস্থা তো সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। কি বলতেন তিনি? মাস্টারমশাই বলতেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব।
এইভাবেই তিনি ছাত্রদের শাসন করতেন যে অঙ্ক না পারত। এরই মাঝে তোমাদের জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায়। কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুলে পড়ো, স্কুলের নামটা একটু লিখে জানিও। বলা হচ্ছে দেখো যে তা উনি পারতেন, মাস্টারমশাই পারতেন, ছুঁড়ে ফেলে দিতে পারতেন কেউ অন্যায় করলে, অঙ্ক না পারলে। ওর চড়ের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। যারা মাস্টারমশাই চড় খেয়েছেন তারা বুঝতে পারতেন যে তিনি কতটা ভয়ঙ্কর। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। তিনি বলতেন, প্লেটো হচ্ছেন গ্রিক দার্শনিক, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? কি লেখা ছিল? সেখানে নাকি লেখা ছিল যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। এখান থেকে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর প্রশ্ন আসতে পারে, দাগ দেওয়া আছে, ইম্পর্টেন্ট লাইন দাগ দিয়ে রাখতে পারো। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে, সেখানে মানে স্বর্গে, প্লেটোর দোরগোড়ে না যেতে চাস কিন্তু মৃত্যুর পর স্বর্গবাস, সেটা তো সবাই চায়, সেখানে যেতে চাইলেও কিন্তু অঙ্ক তোদের জানতেই হবে। যাই হোক, এ কথা তিনি কেন বলছেন আমরা বুঝতে পারিনি। তেমন অনেকের মনের মধ্যেই প্রশ্ন জেগেছে যে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথা থেকে জোগাড় করলেন, তিনিই জানেন। কিন্তু প্লেটোই বা কে? তাঁর দরজা দিয়ে ঢুকতে না পারলে কি আর এমন ক্ষতি হবে? এ নিয়ে আমরা অবশ্য কোনোদিনই মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। অর্থাৎ অঙ্ক কষতে আমরা চাইতুম না, অঙ্ক আমাদের ভালো লাগতো না। তাই অনেকেই কি করে, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, এমনকি মাস্টারমশাইয়ের হাত থেকেও। অর্থাৎ আর মাস্টারমশাই অঙ্ক আর আমাদের নেই কম্পালসারি সাবজেক্ট হিসেবে, কেননা যিনি বলছেন তিনি বাংলা নিয়ে পড়াশোনা করেছেন আমার মতো, তিনি বাংলাতে MA করেছেন। যাই হোক, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমনকি MA পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। অঙ্ক মানে হিসেব। এখানে মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তাঁর আগুন ঝরছে, অর্থাৎ তিনি আমার খাতার দিকে তাকিয়ে আছেন আমি কি করছি না করছি। মাথার ওপর ঘুরন্ত পাখা থাকা সত্ত্বেও ঘিমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইয়ের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। এখন তিনি বাংলার অধ্যাপক, সুকুমার তার নাম, স্যারের ছাত্র সুকুমার। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, পত্রিকায় লেখালেখি নিয়ে। তো আমার ছোটোবেলাকার গল্প শোনাতে হবে। তারা এসে বললেন যে আপনি আপনার ছোটোবেলাকার গল্প নিয়ে, কোনো অভিজ্ঞতা নিয়ে গল্প লিখবেন, আমরা আমাদের পত্রিকায় ছাপাবো। আমি জানালুম যে লেখক হিসেবে আমি তো নিতান্ত সামান্য ব্যক্তি, তাছাড়া আমার ছোটোবেলাকার গল্পে কারো কোনো কৌতূহলও নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনাও ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জোর করে ধরলেন। তারা বললেন বা তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা, অর্থাৎ নামকরা সব লেখকেরা, তা কেউ তাদের পাত্তা দেননি। অতএব আমরা কাদের নিয়ে চলি? আপনাদের মতো লেখকরা না লিখলে আমাদের পত্রিকা যে বন্ধ হয়ে যায়, এভাবে জোর করে ধরলেন। তো তখন তিনি বলছেন, আমি অবশ্য ভাবলুম তাহলে তো নির্ভয়ে লিখতেই পারি, ওরা নিজেরা ছাড়া
ওদের কাগজের বিশেষ পাঠক নেই। সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। মানে আমি কত বড় লেখক তা ব্যাপার কিছু নেই। ভালোবেসে আমি একটা লেখা ছাড়বো, ওদের পত্রিকায় লেখা হবে ইত্যাদি। কাগজ কলম নিয়ে বসে গেলুম। আর কাগজ কলম নিয়ে বসতেই তখন মনে এলো সেই মাস্টারমশাইয়ের কথা। লিখলুম সেই মাস্টারমশাইকে নিয়েই। তবে ছবিটা যা ফুটলো, তা উজ্জ্বল নয়। লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। অবশ্যই যা কিছু সত্য তার সঙ্গে কল্পনাও কিছু থাকে গল্প লিখতে গেলে। তো সেই সঙ্গে সদুপদেশ তাও বর্ষণ করেছিলুম। মূল কথাটা ছিল এই, তোমরা দাগ দিয়ে রাখো আমার মতো, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, অর্থাৎ কাউকে জোর করে শিক্ষা দেওয়া যায় না। যার ইচ্ছে নেই তাকে জোর করে পড়ালেও কিছু তেমন উপকার হবে না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, অর্থাৎ গাধাটাই মারা যায়। তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলেছি। এখন আর দুইয়ে 4 না 5 হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। অর্থাৎ অঙ্ক কি শিখেছি সব আমি ভুলে গেছি। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন ওই গল্প লেখার জন্য। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল। সেই লেখার কথা প্রায় ভুলে গেলুম সেই মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যাও এসে গেছে জীবনে। কারণ রাত দিন কাজ করতে হয়, ব্যস্ততার মধ্যে মাস্টারমশাইয়ের কথাও ভুলে গেছি। তবে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে যখন যে কাজ যেখান থেকে ডাকে সেখানেই যেতে হয়। তো যাই হোক, সে বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকানোর অবসর পর্যন্ত মেলে না। মানে পুরোনো দিনের কথা ভাববো, সেসব কথা সময়ই নেই। পাতা উল্টায়। এমন সময় বাংলাদেশের একটি প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতাও দিতে হবে। আর অবশ্য এই উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনাও মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আর তাই আমি সুযোগটা হাতছাড়া করলুম না। দাগ দিয়ে রাখো এই লাইনটা, কোন সুযোগ, কোথা থেকে কী সুযোগ। তো আমি সুযোগটা হাতছাড়া করলুম না, অর্থাৎ সেখানে গেলাম। তবে সেখানে পৌঁছাতেই চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত মান্যগণ্য লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতাও এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে বাণীও বিতরণ করতে লাগলুম। আর ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা, অর্থাৎ আমার নিজের গুরুত্বটা আমি বুঝতে পারলাম। সভায় জাঁকিয়ে বক্তৃতাও করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। দাগ দিয়ে রাখো এখানটা, 12টা উদ্ধৃতি। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হয়ে যাবার জো। বুঝতেই পারছো দারুণ বক্তৃতা তিনি দিয়েছেন। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি। সারগর্ভ, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি তখন বিনীত হাসিতে বললুম, আজ আমার শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা সবিস্ময়ে কপালে চোখ তুলল।
তার মনে মনে ভাবলো শরীর ভালো নেই, তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। বিশাল ব্যাপার। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। তা রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। এদিকে স্তুতিতে মানে সবাই তাঁর গুণকীর্তন করছেন, স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক পড়েছি। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, মাঠের বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার এমনিতে আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়ে আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। সেই তখন আঁধার নেমে এসেছে। অত আলো থেকে বেরিয়ে প্রথমে ভালো করে কিছু দেখতেও পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। পুজো, লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার? আমি চমকে উঠলুম। এটা দাগ দিয়ে রাখো। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। তিনি একেবারে ভয় পেয়ে গেছেন মাস্টারমশাইয়ের ওই কণ্ঠস্বর শুনে। মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখেছেন, তিনি যে কতটা অন্যায় করেছেন মনে মনে ভাবছেন। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি, মাস্টারমশাই বলছেন। সুকুমার তখন বলছেন, চিনেছি। ভয় পাওয়ার অর্থটাও বুঝতে আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। আর জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়ঙ্কর কঙ্কাল লুকিয়েছিল আমার মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাইকে সুকুমার প্রণাম করলেন। সুকুমার বললেন, মাস্টারমশাই আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার। অর্থাৎ তিনি বাইরে থেকে সুকুমারের বক্তৃতা শুনেছেন, খুব খুশি হয়েছি। সুকুমার বলছেন, আমি কিন্তু খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে আমি ওকে যদি ভোলাতে পেরে থাকি, সেটা তাহলে আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স হয়েছে বলে। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। মাস্টারমশাই বললেন, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই তো দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটা এনে আমাকে দেখালে। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। এই লাইনটা তুলেও 3 নম্বরের প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টারমশাই গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন ধরে ধরে মারতেন, তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান,
বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। আর জানো সুকুমার, আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। কেন, তোমরা বড় হয়ে গেছো এখন। মাস্টারমশাই আর বলতে পারলেন না। আবঝা আলোটা এখন অভ্যস্ত হয়ে উঠেছিল। দেখলাম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সবচাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম। এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি রাখবো কোথায়? এখানেই গল্প শেষ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাই। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, কোন পাঠ্যাংশের ভিডিও পেতে চাও, তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।